বাংলা ভাষায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, আমার বিলাই আমার এই কই মেও। আর শুদ্ধ ভাষায় বলবো, আমার বিড়াল আমাকেই ডাকে মেও মেও। সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। শুরুতেই জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। বিএনপি তারেক সরকার পতনের এক দফা ঘোষণা করল। আওয়ামী লীগ দুপুরেই সরাসরি ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীঘ্রই থানায় হামলা চালানো হবে এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে। সারা দেশে ফিনিক্স পাখির মতো বাড়ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিক্ষোভ মিছিল। দেশে আসার পথ পরিষ্কার শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবার এদেরকে অত্যাচার নির্যাতনের জবাব জনগণই দেবে। কতদিন জনগণকে দাবায় রাখবে? পারবে না। নির্যাতিত হতে 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 মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটা খাবার নেই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বিদ্যুৎ নেই, মানুষের কাজ নেই। এই অবস্থা হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করবো, আর সেদিন খুব বেশি দূরে না। যারা মাঠে কাজ করছে তারাই আপনারা ঠিক করেন, একটা কমিটি কাঠামো গড়ে তোলে। তারপর আমি নিশ্চয়ই নির্দেশ দিয়ে দেবো যাতে এই কমিটিগুলি সব পূর্ণাঙ্গ হয় এবং সেইভাবে কাজ করা যায়। আর কে কি করলো না করলো এখন কেউই ভালো নাই। আওয়ামী লীগের মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর অত্যাচার চরম। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আর সেই সাথে হিসাবটা রাখবেন, আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, আমার বিলাই আমার এই কই মেও। আর শুদ্ধ ভাষায় বলবো, আমার বিড়াল আমাকেই ডাকে মেও মেও। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, ভেবেছিলাম আপনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু আপনি যেই ফাটালেন তাতে করে আপনাকে নিয়ে কথা বলা উচিত। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এই দুইটা জায়গায় বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে জনাব ওবায়দুল কাদের সাহেব আপনি বক্তব্য দিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলা ভাষায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, আমার বিলাই আমার এই কই মেও। আর শুদ্ধ ভাষায় বলবো, আমার বিড়াল আমাকেই ডাকে মেও মেও। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, ভেবেছিলাম আপনাকে নিয়ে কথা বলবো না, কিন্তু আপনি যেই ফাটালেন তাতে করে আপনাকে নিয়ে কথা বলা উচিত। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এই দুইটা জায়গায় বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে জনাব ওবায়দুল কাদের সাহেব আপনি বক্তব্য দিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এই দুইটা নিয়োগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ছিল। এটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা সঠিক সিদ্ধান্ত ছিল সেটা আমরা অলরেডি দেখেছি, এটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ধরনের আলোচনা করা, এই ধরনের মন্তব্য করা কতটা যৌক্তিক, এই প্রশ্নটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের সবার উদ্দেশ্যে রেখে গেলাম। আপনি বলেছেন রাষ্ট্রপতি আওয়ামী পন্থী, আপনি বলেছেন আওয়ামী লীগের লোক হওয়া সত্ত্বেও কেন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেয়। আপনি কি এইটা জানেন না? রাষ্ট্রপতি লিখিত বক্তব্য দেয়, রাষ্ট্রপতির স্পিচ রাইটার আছে। জানতেন তো আপনি পার্টির সেকেন্ড ইন কমান্ড, দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। আপনার কি জানা নাই, যখন যেই সরকার ক্ষমতায় থাকে রাষ্ট্রপতি সেই সরকারের হয়ে কথা বলে? আমি ধরে নিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি আওয়ামী লীগের সাথে বিট্রে করেছেন। কি করার ছিল ওনার? উনি তো বাংলাদেশ থেকে চাইলেও যেতে পারতেন না, পারতেন? উনি যদি এখন বিট্রে করেন, ওনাকে গ্রেফতার করা হবে, ওনাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হবে, এরপর ওনার পরিবার ওনাকে রক্ষা করবে কে? এটা হলো মানবিক দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য। কিন্তু আপনি যে বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াকারের নিয়োগ এবং রাষ্ট্রপতির নিয়োগ এইটা সম্পূর্ণরূপে ভুল সিদ্ধান্ত ছিল, যার কারণে 5 আগস্টের অভ্যুত্থান হয়েছে। এই 5 আগস্টের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে কাদের জন্য? সেখানে কি আপনার দায় নাই? আপনি যে দলের মধ্যে উপদল বানিয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? আপনি যে আওয়ামী লীগের বাইরে কাদের লীগ বানিয়ে ফেলেছিলেন সেটা কি আপনি ভুলে গেছেন? প্রত্যেকটা ইউনিটের কমিটিতে আপনার পার্সোনাল লুককে সর্বোচ্চ নেতা বানানো লাগতো। প্রত্যেকটা জায়গায় আপনি ইন্টারফেয়ার করেছেন। এই সংগঠনটাকে তিলে তিলে শেষ করেছেন আপনি। আপনি ভুলে গেছেন 2016 সালের কাউন্সিলের সময় আপনার নাম যখন ঘোষণা করা হলো তখন সেখানে না 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 ধ্বনি উচ্চারিত হয়েছিল। ভুলে গেছেন? মানে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যক্তি চাইনি আপনি পার্টির সাধারণ সম্পাদক হন। আপনি 3 মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক হয়ে আপনি কি করেছেন? 111 আপনার মারাত্মক ভূমিকা ছিল, দূরবীনে আপনার মারাত্মক ভূমিকা ছিল। সেসব বিষয় নিয়ে প্রশ্ন করার ধৃষ্টতা আমার মধ্যে নাই, ইভেন কারোর মধ্যে নাই। কিন্তু এই দলটাকে তিলে তিলে ধ্বংস করার পেছনের যে কারিগরগুলো ছিল তার মধ্যে আপনি অন্যতম। আপনি দলীয় নেতাকর্মীদেরকে মূল্যায়ন করতেন। আপনার সাথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের কোন জেলা পর্যায়ের নেতাকর্মী কিংবা
কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী গিয়ে একটা ছবি তুলতে পারতো? দিতেন আপনি? আমি তো সাক্ষী। মানুষের কথা বাদ দেন, জাহারা মিতুর মতো থার্ড ক্লাস একটা অভিনেত্রী তার বইয়ের মোড়ক উন্মোচনের জন্য বই মেলায় যাইতেন। এগুলা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? হ্যাঁ, এটা খুব ভালো দিক ছিল, নারী সমাজকে তাদের উন্নয়ন অগ্রগতির জন্য আপনি অনেক ভূমিকা রেখেছেন, কিন্তু পাশাপাশি পুরুষ দলীয় নেতাকর্মীদের উপর আপনি যা করেছেন, আপনি যা দেখিয়েছেন, সেটা কি আপনি ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? বাংলাদেশ আওয়ামী লীগে আপনার ন্যূনতম জনপ্রিয়তা আছে বলতে পারবেন? নাই তো, সত্যি বলছি নাই। আপনি দলের পদ এখনো আঁকড়ে ধরে রেখেছেন, আপনি ছাড়ছেন না কেন? ছেড়ে দেন, ছেড়ে দিয়ে কথা বলেন। আপনি দলীয় পদ আঁকড়ে রেখে দলের সর্বোচ্চ অভিভাবক তার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে। আপনি দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন না? আপনি আড়ালে বলতে পারতেন না? পারতেন কিনা? যখন আপনারাই বলেন দলের আভ্যন্তরীণ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সম্ভব না, দলের আভ্যন্তরীণ বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শেয়ার করে তারা দলীয় নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে আপনি বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে যেই মন্তব্য করলেন সেটা কতটা যৌক্তিক? এই প্রশ্নটা আমি আপনাকে করলাম। আপনি যা দেখালেন জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, আপনার একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এই জুলাই আন্দোলন, জঙ্গি উত্থান, মেসাকার হয়েছিল। সেই সময় যদি বক্তব্য চমৎকার ভাবে আপনি ফুটিয়ে তুলে ধরতে পারতেন, তাতে করে কিন্তু অবশ্যই কখনোই এই ধরনের সিচুয়েশন হতো না। 3 আগস্ট ধানমন্ডির দলীয় কার্যালয়ে আপনার সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু আপনাকে সেখানে দেখা হয়নি। কেন জানেন? কারণ আপনার লাগামহীন মন্তব্য, এই খেলা হবে খেলা হবে, এইসব লাগামহীন মন্তব্যের কারণে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে, আপনাকে নিয়ে মিম বানিয়েছে, আপনাকে নিয়ে ট্রল করেছে। কেন করেছে? বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দলের সুপ্রিম কমান্ডারের পরবর্তী অবস্থানে থেকে সেকেন্ড ইন কমান্ড আপনি যে ধরনের মন্তব্য করতেন, যে ধরনের কথা বলতেন, যে ধরনের সমালোচনা করতেন, যে ধরনের বিষয়ে আপনি ব্যঙ্গ করতেন, এগুলা কি আপনার সাথে মানায়? মানায় না। আপনি দিনে দিনে নিজেকে জুকার বানিয়ে ফেলেছিলেন, আপনি সেটা জানেন, এবং এই সংকটকালীন সময়ে এসে পাবলিকলি এই ধরনের মন্তব্য করে একটা পক্ষকে আপনি উস্কে দিলেন। আলটিমেটলি এখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং সেনা প্রধান তাদের সিম্পেথির জায়গায় কি আওয়ামী লীগ থাকবে এইসব মন্তব্য শোনার পর? আচ্ছা, পার্টির সর্বোচ্চ সুপ্রিম কমান্ডার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ অব্দি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকার তাদের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেছেন? কেউ বলতে পারবেন? আপনি দেখাতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কিভাবে একটা উন্মুক্ত জায়গায় এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের মন্তব্য করলেন? বঙ্গবন্ধু কন্যার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করলেন, বঙ্গবন্ধু কন্যাকে বিতর্কিত করলেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম বঙ্গবন্ধু কন্যাকে আপনি বিতর্কিত করলেন, কিন্তু আলটিমেটলি একটা শ্রেণীর কাছে আপনি ভিলেন হয়ে গেলেন। কূটনৈতিক বিষয় আমাদের থেকে আপনারা অনেক ভালো বুঝেন, কিন্তু বয়সের সাথে মানুষের যে বিমূর্তি হয়, বয়সের সাথে মানুষের যে বোধ শক্তি কমে যায়, সেটা আপনাকে দেখে বোঝা যায়। আপনার বয়স হয়েছে, দয়া করে দলীয় পদবি আঁকড়ে না রেখে ছেড়ে দেন। যারা যোগ্য, যারা তৃণমূলের সাথে কানেক্টেড, তাদেরকে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আপনাকে পছন্দ করেন, এটাই বাস্তবতা। আপনি মানেন কিংবা না মানেন, এবং দলীয় নেতাকর্মী যারা আছে তারাও যদি মানতে পারেন ভালো, যদি না মানতে পারেন আরো ভালো। আপনার গ্রহণযোগ্যতা নাই। আমি আপনার ত্যাগ, তিতিক্ষা, আপনার পরিশ্রম, সংগঠনের প্রতি আপনার নিবেদন কোনো কিছুকেই প্রশ্নবিদ্ধ করছি না, কিন্তু আপনি পাবলিকলি এসে যে মন্তব্য করেছেন এটা মোটেও আপনার উচিত হয়নি। এটা কখনোই যুক্তিযুক্ত না। দলীয় ফোরামে আপনি বলতে পারতেন, বঙ্গবন্ধু কন্যাকে আপনি পার্সোনালি ফোন করে বলতে পারতেন, নেতাকর্মীদের সাথে পার্সোনালি বলতে পারতেন, বাট ফেসবুকে একটা লাইভ অনুষ্ঠানে এসে এটা বলা কখনোই আপনার ঠিক হয়নি। সেজন্যই বললাম, আমার বিড়াল আমার এই বলে মেয়েও। 3 বারের সাধারণ সম্পাদক হয়ে এই সময় এসে আপনি নেত্রীর সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। আপনি যে সমালোচনা করলে দলীয় নেতাকর্মীদেরকে বহিষ্কার করতেন, সেগুলো ভুলে গেছেন? তাহলে আপনি কিভাবে এখন এই ধরনের কথা বলেন? লাগাম রাখা উচিত কথা বলার সময়, নইলে দল, দেশ, সংগঠন, নেতাকর্মী সবার জন্য বিপদের কারণ হবে। সম্মানের সাথেই বলছি, ভালো থাকবেন। চারিদিকে গুঞ্জন, প্রফেসর ইউনূস ভক্তরা গুঞ্জনটা আরো তৈরি করছেন, এবং সেই গুঞ্জন কোনো কোনো গণমাধ্যমে খবরের শিরোনামও হচ্ছে। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর ইউনূস, এরকম খবরে সয়লাভ হয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে। সত্যি কি জাতিসংঘ মহাসচিব হচ্ছেন প্রফেসর ইউনূস? প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার কোনো কারণ রয়েছে? জাতিসংঘ মহাসচিব হতে গেলে যে সকল শক্তিধর রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, আমেরিকার সমর্থন প্রফেসর ইউনূস পাবেন, কারণ আমেরিকার গোলামি করার জন্যই তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। কিন্তু অন্য ক্ষমতাধর দেশগুলো যারা সমর্থন না দিলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়, সেই প্রশ্ন আছে। সেই প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, জাতিসংঘ মহাসচিব হওয়ার দৌড়ে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কিংবা আগেই যাদের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেই তালিকায় কি প্রফেসর ইউনূসের নাম আছে? এত কিছু মানে প্রশ্নের সমাধান খুঁজে না পাওয়া সত্ত্বেও বাংলাদেশের কিছু উজবুক গণমাধ্যম প্রতিনিয়ত বলে যাচ্ছে যে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল। কতটা প্রবল সেটা ফাঁস করেছেন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাপ্তাহিক ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তিনি তার সোর্স দিয়ে ফেসবুকে একটা লেখা লিখেছেন। সেই লেখাতে স্পষ্ট করেছেন প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ধপাস করে ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেল? কোন কোন যুক্তি তিনি দিলেন, কোন কোন যুক্তি তার দেয়া যুক্তিগুলোর মধ্যে কোনগুলো বিশ্বাসযোগ্য কিংবা গ্রহণযোগ্য, সেগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা যে প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়া সম্ভব হচ্ছে না। আবার সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন এটাও বলছেন যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব করার চেষ্টা করছে, তখন কিন্তু একটু খটকা লাগে যে বর্তমান সরকারও ইউনূসকে জাতিসংঘ মহাসচিব বানাতে চায়।
চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে ভেতরের গূঢ় রহস্য এবং যুক্তি তর্ক দিয়ে অঙ্ক কষে বোঝার চেষ্টা করি প্রফেসর ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়ার সম্ভাবনা কত % বাকি আছে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, এই গুঞ্জন চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং প্রফেসর ইউনূসের সব থেকে শক্তিশালী জায়গা হচ্ছে তার পিআর টিম। যে পিআর টিম আওয়ামী লীগের সরকারের আমলে তাদের পিআর টিম অতটা শক্তিশালী ছিল না। বিএনপির যে নতুন সরকার তাদের পিআর টিমও এতটা শক্তিশালী না। প্রফেসর ইউনূসের পিআর টিম যতটা শক্তিশালী। প্রফেসর ইউনূস কিন্তু মার্কেটিংয়ে ওস্তাদ এবং তিনি ওই সিদ্ধান্ত নিয়েই বসেছিলেন যে কিভাবে মার্কেটিং করা যায়, কোন কোন চাটুকারকে বসালে মার্কেটিংটা ঠিকঠাকভাবে হবে। এই কারণে তার প্রেস উইংয়ে একেবারে নিখাদ তেলবাজ এবং চাটুকারদের বসিয়েছিলেন, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যাদের আন্তর্জাতিক মিডিয়াতে যোগাযোগ করার সক্ষমতা রয়েছে, যেটা আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের প্রেস উইংয়ের ছিল না। বর্তমানে বিএনপির শাসনামলে বিএনপির প্রেস উইংয়েরও আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। সেই পিআর টিম, প্রফেসর ইউনূসের পিআর টিম এবং তার বাহিনী সবাই প্রফেসর ইউনূসকে জাতিসংঘ মহাসচিব পারলে এখনই বানিয়ে দেয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল যখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, তখন তিনিও দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রফেসর ইউনূস যেন জাতিসংঘ মহাসচিব হতে পারেন তার লবিং করে যাচ্ছেন, এমন অভিযোগও করেছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী। কি বলছেন তিনি? তার পোস্টটা দেখে নিন। প্রফেসর ইউনূসের কান্না জড়িত একটা এআই মেঘ ছবি দিয়ে তিনি লিখছেন, অবশেষে ইউনূসের জাতিসংঘ খায়েশ ধপাস। জাতিসংঘ খায়েশ ধপাস। সেখানে বলা হচ্ছে ইউনূসের আর জাতিসংঘ মহাসচিব হওয়ার খায়েশ পূরণ হলো না। ব্যর্থ মনোরথ নিয়ে সে এখন ক্রমাগত মুখ লুকাবে। যদিও অনেকের ধারণা ছিল ইউনূসই জাতিসংঘের মহাসচিব হতে চলেছে। ইউনূসের দালাল আর বটবাহিনী তো রীতিমতো স্লোগান দিতেই শুরু করলো, কিন্তু শেষ খবর বলছে জাতিসংঘের মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত বছরের 25 সেপ্টেম্বর। অনেকদিন আগে, কিন্তু মানে প্রায় 1 বছর হতে চলল। তখন থেকেই মহাসচিব পদের সম্ভাব্য যে 4 জন প্রার্থীর নাম এসেছে সেখানে ইউনূসের নাম নেই। এই 4 জন হলেন যথাক্রমে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মেরিয়ানো গ্রোসি। নাম প্রস্তাবক হচ্ছে আর্জেন্টিনা। চিলির সাবেক প্রেসিডেন্ট মিকেলি বেসলেট জেরিয়া, তার প্রস্তাবক চিলি, ব্রাজিল এবং মেক্সিকো। সেনেগালের সাবেক প্রেসিডেন্ট তিনি রয়েছেন ম্যাকি সেল, প্রস্তাবক বুরুন্ডি এবং জাতিসংঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর মহাসচিব রেবেকা গ্রিনসপ্যান, তার প্রস্তাবক হচ্ছে কোস্টারিকা। এই 4 জনের নাম রয়েছে। মহাসচিব পদের অনেক লোক দেখানো আনুষ্ঠানিকতা থাকলেও আদতে মহাসচিব নির্বাচিত করে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্র, অর্থাৎ 5 জন স্থায়ী যে সদস্য রাষ্ট্র তারাই মূলত জাতিসংঘ মহাসচিব নির্বাচন করেন। তাদের ভোট পেতে হবে। তাদের ভোট কি প্রফেসর ইউনূস পাবেন? সেই ক্ষেত্রে কি বলছে? সেখানে বলা হচ্ছে যে এই যারা তাকে ভেটোহীনভাবে নির্বাচিত করে পরবর্তীতে বাকি সদস্য রাষ্ট্রগুলো তাকেই নির্বাচিত করে, অর্থাৎ ওই 5 সদস্য রাষ্ট্র ভেটোহীনভাবে নির্বাচিত করার পরে বাকিরা আর ওইটা নিয়ে মাথা ঘামায় না, বাকিরা সেটাকে সমর্থন করে। অর্থাৎ 5 জন স্থায়ী সদস্য তারা যাকে ভোট দেবে, তারা যাকে ভেটোহীনভাবে নির্বাচিত করবে, তিনিই হবেন জাতিসংঘ মহাসচিব। সেই যুক্তি সালাউদ্দিন শোয়েব চৌধুরী উপস্থাপন করছেন। সেই যুক্তি খুবই গ্রহণযোগ্য যুক্তি এবং সেই যুক্তি বলে যে প্রফেসর ইউনূস আমেরিকার ছাড়া আর কারো ভোট পাবেন না। এবার আসা যাক যে ইউনূস যদি মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে চীন ও রাশিয়া কিংবা এই 2 দেশের একটি ইউনূসের ব্যাপারে ভেটো দিত। অর্থাৎ চীন রাশিয়া 2 দেশই ভেটো দিত। যদি চীন ভেটো নাও দিত, রাশিয়া তো মাস্ট ভেটো দিত, কারণ রাশিয়া জানতো যে প্রফেসর ইউনূস আমেরিকার এজেন্ডা, আমেরিকার প্রতিনিধি। সেখানে বলা হচ্ছে যে একই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে চীন যান এবং এখন রাশিয়ায় আছেন। তিনি যে কোনো মূল্যে ইউনূসের নাম অন্তর্ভুক্ত করা সহ চীন ও রাশিয়ার সমর্থন আদায়ের মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। এক্ষেত্রে নাম না প্রকাশ করার শর্তে ক্রেমলিনের একটি অত্যন্ত ক্ষমতাধর সূত্র আমাকে জানিয়েছে ইউনূসকে রাশিয়া কোনোভাবেই সমর্থন দেবে না, কারণ মস্কো জানে ইউনূস মূলত আমেরিকার দালাল। জানি অনেকেই প্রশ্ন করবেন রাশিয়ায় আমার সোর্স হলো কিভাবে। উত্তর সহজ, আমি একটানা 7 বছর রাশিয়ায় সরকারি বার্তা সংস্থার প্রধান প্রতিনিধির দায়িত্ব পালন করেছি। এখনও সে দেশের রাষ্ট্রীয় দৈনিক রোসিস্কা গ্যাজেটা পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি আমি। রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম RT এর এডিটর ইন চিফ মার্গারিটা সিমনিয়ার আমার ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার বন্ধু আছে অনেক, যারা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ইউনূসের অন্যতম ভুল ছিল রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন রোসাটম, যেটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। রোসাটম নাকি শেখ হাসিনাকে $5 বিলিয়ন ঘুষ দিয়েছে। সব মিলিয়ে জাতিসংঘের মহাসচিব হওয়ার যে স্বপ্ন ইউনূস দেখেছে সেটা এরই মাঝে দিবাস্বপ্নে পরিণত হয়েছে। আশা করি এভাবেই ইউনূসের সব স্বপ্ন একে একে ভেঙে চৌচির হয়ে যাবে। যদি ইউনূস শব্দের আগে, ইউনূস নামের আগে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটা আমি অন্তত উচ্চারণ করতে চাই না, কারণ প্রফেসর ইউনূস যত সমালোচনার ব্যক্তিই হন না কেন, এভাবে এত কঠোর, এত বাজে শব্দ আমার মনে হয় যে এখনই তার ব্যাপারে প্রয়োগ না করাই ভালো।
এখন রাশিয়ার প্রসঙ্গ এলো। রাশিয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস সরকার সর্বশেষ সর্বনাশটা যেটা করেছেন, রাশিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সরাসরি বলেছেন যে আমাদেরকে কি তোমার পাগল মনে হয় যে কেউ চাইলো আর $5 বিলিয়ন আমরা দিয়ে দিলাম, এতটা পাগল আমরা? এই বক্তব্য কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত দিয়েছেন। রাশিয়ার কোম্পানিকে, রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিকে যখন অভিযোগ করা হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে যে $5 বিলিয়ন শেখ হাসিনাকে দিয়েছে, তাতেই কিন্তু রাশিয়ার সঙ্গে ইউনূসের সম্পর্ক আরো বেশি খারাপ হয়েছে। একটা ঐতিহাসিক খারাপ তো রয়েছে সম্পর্ক খারাপের ব্যাপার, সেটা হচ্ছে যে আমেরিকার যে বন্ধু সে রাশিয়ার বন্ধু হবে না, সুতরাং রাশিয়া এটাকে সাপোর্ট করবে না, চীনও সাপোর্ট করবে না, কারণ আমেরিকার বন্ধু কখনো চীনের বন্ধু হবে না। সুতরাং রাশিয়ার চীনের যদি সমর্থন পাওয়া না যায়, যত চেষ্টাই করেন না কেন আপনি জাতিসংঘের মহাসচিব হতে পারবেন না। আমেরিকা যত ক্ষমতাধর হোক না কেন, আমেরিকা একা ভোট দিয়ে কাউকে জাতিসংঘ মহাসচিব বানাবে, এত হ্যাডাম এখনো আমার মনে হয় না যে হয়নি, যে হ্যাডাম দিয়ে রাশিয়া চীনের মতো পরাশক্তিকে বাদ দিয়ে জাতিসংঘে ডিসিশন মেকিং এ যেতে পারবে আমেরিকা। সব মিলিয়ে সালাউদ্দিন শোয়েব চৌধুরীর এই স্ট্যাটাসে যে যে যুক্তি উপস্থাপন করেছেন, যুক্তিগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে 4 জনের নাম অনেক আগেই, গত বছরের সেপ্টেম্বরে এই 4 জনের নাম যারা জাতিসংঘের মহাসচিবের দৌড়ে আছেন তাদের নাম সিলেক্ট হয়ে গেছে, যেখানে প্রফেসর ইউনূসের নাম নেই। আর প্রফেসর ইউনূসের নাম অন্তর্ভুক্ত করতে চাইলেও 5টা যে স্থায়ী সদস্য তাদের ভেটোবিহীন সমর্থন পেতে হবে। যিনি জাতিসংঘের মহাসচিব হবেন তাদের সমর্থন না পেলে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের পক্ষে কোনোভাবে রাশিয়ার সমর্থন কিংবা চীনের সমর্থন পাওয়া সম্ভব নয়। যারা বাংলাদেশে এই স্বপ্ন বিলাস করে যাচ্ছেন, প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, স্বপ্নটা পূরণ হলে ভালোই হয় বোধহয়, যে একদিকে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন, আরেকদিকে জাতিসংঘ থেকে বাংলাদেশকে চাপ দেওয়া, বর্তমান বিএনপি সরকারকে একেবারে নাজেহাল করে দেওয়া, নাজেহাল করে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে ক্ষমতায় আনার পরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বাংলাদেশে আধিপত্য বাস্তবায়নের জন্য বাংলাদেশে মিসাইল ছুড়ে মারা, জঙ্গি মোকাবেলা করার জন্য, জঙ্গি নির্মূল করার জন্য চেষ্টা করা, যে চেষ্টাটা আফগানিস্তানে, ইরাকে, বহু জায়গায় হয়েছে এবং তাদের পরিণতি কি হয়েছে সেটা তো আমরা জানি। সেরকম দিকেই নিতে চান তারা, নাকি অন্য কোনো পথ রয়েছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিএনপি সরকার যতই পাকিস্তান এবং আমেরিকা ঘেঁষা হচ্ছে, ততই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ভারত, চীন, রাশিয়া একযোগে কাজ করছে। কারণ একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রাশিয়া কোনোভাবেই চায় না আমেরিকা সাউথ ব্লকের মধ্যে আধিপত্য বিস্তার করুক, তদ্রুপ ভারতও কোনোভাবে চায় না বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য এককভাবে থাকুক। চীনও কিন্তু সেটা চায় না। তাই এই বিএনপি সরকার যতই আমেরিকা ঘেঁষা হবে, ততই আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। কারণ 3 পরাশক্তি ভারত, চীন, রাশিয়া একত্রিত হয়েই আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করবে। অলরেডি সেটাই হচ্ছে। ভিতরগত অনেক তথ্য আমরা জানতে পারছি। এই 3টা পরাশক্তি কূটনীতিকভাবে, আন্তর্জাতিকভাবে অনেক বিশাল বিশাল খেলা খেলছে, জাস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য এবং শেখ হাসিনা যাতে খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে যেতে পারে। এখন অনেকেই বলতে পারে, চীন এবং রাশিয়ার লাভ কি আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে এবং শেখ হাসিনা যদি ফিরে যায়? আরে ভাই, তারা লাভ লোকসান চিন্তা করছে না, তারা চিন্তা করছে একটা কলা গাছও যদি বাংলাদেশে সরকার হিসেবে থাকে সেটাও ভালো, যাতে আমেরিকার সাথে সম্পর্ক না রাখে। কিন্তু এখন বিএনপি সরকার তো ডাইরেক্ট আমেরিকার সাথে সম্পর্ক রাখছে, আর এই বর্তমান সরকার হচ্ছে আমেরিকার সরকার। সেই কারণেই চীন বাধ্য হচ্ছে ভারত যেটা চাচ্ছে বাংলাদেশে সেটাতে একমত হতে, এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে সে বিষয়ে চীন এবং ভারত একমত। এবং রাশিয়ার সাথে তো অনেক আগে থেকে পুরনো সম্পর্ক আছে আওয়ামী লীগের সাথে এবং শেখ হাসিনা সরকারের সাথে। মূল কথা হচ্ছে প্রত্যেক দেশে নিজেদের একটা স্বার্থ আছে, সেই স্বার্থের কারণে এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে হবে। অলরেডি মিডল ইস্টে আবার যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। ইসরায়েলের মধ্যে ইরান হামলা করছে, ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলা করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের মধ্যে আমেরিকার পাওয়ার অলরেডি আস্তে আস্তে খর্ব হচ্ছে, এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে বিপুল হামলা চালাচ্ছে। ইউক্রেন আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তার মানে আমেরিকাও দুর্বল হচ্ছে। এইদিকে সাউথ ব্লকের মধ্যে আমেরিকা মোটামুটি আধিপত্য বাংলাদেশকে দিয়ে বিস্তার করার চেষ্টা করছে। সেটাকেও খর্ব করার জন্য রাশিয়া, চীন এবং ভারত বলয় একত্রিত হয়ে আবার শেখ হাসিনাকে ইন করানোর চেষ্টা করছে। আমরা যে ভিডিওতে বারবার বলি, খেলা যে চলছে কোন লেভেলে, কখন কি হয়ে যায় বোঝা বড় মুশকিল, সেটা এমনি বলি না। যে কোনো সময় যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে। আমেরিকার বলয় এর যে শক্তিটা এখন বাংলাদেশে দেশ শাসন করছে সেটা কুপকাত হয়ে যেতে পারে। আমেরিকা যেভাবে ডিপ স্টেটের মাধ্যমে ভারত সিন্ডিকেটের বলয় আওয়ামী লীগকে টেকনিক্যালি ভাবে ফেলে দিয়েছে, রেজিমটা সেম একইভাবে এখন 3 পরাশক্তি একত্রিত হয়ে এই বিএনপি রেজিমটাকে ফেলে দেওয়ার জন্য কাজ করছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তা না হলে এই 3-4 মাসের মাথায় এত বেশি প্যাড আপ হওয়ার কথা না বাংলাদেশের জনগণ এই বিএনপি সরকারের উপর। অলরেডি বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে জনগণ, তারেক জিয়া প্রধানমন্ত্রীকে দেখলে ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে, এবং এই টোকাই সমন্বয়কদেরকে যেখানে সেখানে জনগণ মারধর করছে, জামাতদেরকে ধরে
পিটানি দিচ্ছে, তারা বিভিন্ন জায়গায় বলাৎকার করতে গিয়ে ধরা খাচ্ছে, ধর্ষণ করতে গিয়ে ধরা খাচ্ছে। এভাবে চলতেছে জামাত, বিএনপি, এনসিপির কার্যকলাপ বাংলাদেশের মধ্যে, এবং এভাবেই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করতেছে। একদিক দিয়ে জনগণ এই সরকারের উপর রাগে খুবই ফুসে উঠেছে, অন্যদিক দিয়ে রাশিয়া বলেন, চীন বলেন এবং ভারত বলেন তাদের ডিপ স্টেট বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে। তাদের ডিপ স্টেটের সাথে আমেরিকা এবং পাকিস্তানের ডিপ স্টেটের একটা মনস্তান্ত্রিক লড়াই চলছে এবং আন্ডারগ্রাউন্ডের খেলা চলছে। সেই খেলার মধ্যে বাংলাদেশ দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু দুমড়ে মুচড়ে গেল যে কোনো বিনিময়ে এই তিন বলয়ের শক্তি একত্রিত হয়ে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটাবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে বাস্তবতা। আন্তর্জাতিক অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি যখন খলিলুর সাহেব হয়ে গিয়েছে, তখন আপনারা বুঝতে পারেন না খলিলুর সাহেব নিজে হন না, ওনাকে আমেরিকা বানিয়েছে। আমেরিকা চাচ্ছে তাদের প্রতিনিধি জাতিসংঘে এখন থাকুক, কারণ এই খলিল সাহেব তো বাংলাদেশের আদ্যপান্ত মোটামুটি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী থাকার ফলে সকল কিছু বুঝতে পেরেছে। এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি হওয়ার পরে সকল কিছু আমেরিকার কাছে তথ্য পাঠিয়ে দিবে বাংলাদেশকে নিয়ে, এবং বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, কুপকার করে রাখতে পারবে, বিএনপি সরকারকে কিভাবে ব্ল্যাকমেল করতে পারবে, চাপে রাখতে পারবে, সে বিষয়ের টোটকাও কিন্তু এই খলিল সাহেব আমেরিকাকে দিয়ে দিবে এবং বিএনপিকে ব্ল্যাকমেল করে বাংলাদেশের সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করবে। কোনো চুক্তিও যাতে বাতিল করতে না পারে আমেরিকার সাথে, সেটার ব্যাপারে আমেরিকা প্রেশার ক্রিয়েট করে রাখবে, এবং আমেরিকা যত স্বার্থ আছে বাংলাদেশের মধ্যে সকল স্বার্থ বিএনপি, জামাত এই জোটের কাছ থেকে হাসিল করে নিবে। দেখেন আমেরিকা খুব সূক্ষ্মভাবে খেলা খেলছে। তাদের মেনটাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছিল, সে যখন পুরো বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ বিষয় জেনে গিয়েছে, তাকে সরিয়ে এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি বানিয়ে দিয়েছে। খুব টেকনিক্যালি খেলা খেলেছে। আবার এই নোবেল লরিয়েট শান্তিতে ডক্টর ইউনূসকে 5 আগস্টের পরবর্তী সময় টেকনিক্যালি ভাবে বাংলাদেশে এনে প্রধান উপদেষ্টা বানিয়ে ফেলেছে। প্রধান উপদেষ্টা বানিয়ে নির্বাচনের আগ মুহূর্তে 3 দিন আগে দেশ বিরোধী একটা চুক্তিও করে নিয়েছে আমেরিকা। এখন বাংলাদেশে যতই খেলা চলছে, যতই মেটিকুলাস ডিজাইন চলছে, সকল খেলা কিন্তু আমেরিকা খেলছে। তিন পরাশক্তি যে ডিপ স্টেট বাংলাদেশের সক্রিয়, তারা কিন্তু ওপেনলি আসতে পারতেছে না, কারণ বর্তমান সরকার যে আছে সে হচ্ছে আমেরিকাপন্থী। এই বর্তমান সরকার যত দুর্বল হবে, আমেরিকা বাংলাদেশের ডিপ স্টেট তত দুর্বল হবে, এবং ভারত, চীন এবং রাশিয়ার যে ডিপ স্টেট আছে তারা বাংলাদেশে তত শক্তিশালী হবে। আমি চীন আর রাশিয়ার কথা বাদে দিলাম, বাংলাদেশে শক্তিশালী হবে এবং ভারতের ডিপ স্টেট বাংলাদেশে শক্তিশালী হবে। যতদিন পর্যন্ত ভারতের ডিপ স্টেট বাংলাদেশ শক্তিশালী হবে না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা আনা কষ্ট হয়ে যাবে। আর যত বেশি শক্তিশালী হবে পাকিস্তান এবং আমেরিকার বলয়টা বাংলাদেশে, তাদের গোয়েন্দা সংস্থা এবং ডিপ স্টেট, তত বেশি ক্ষমতা থাকার সম্ভাবনা থাকবে এই বিএনপি এবং জামাত জোটের। এখন দেখা যাক বিতর্কত কূটনীতিক খেলা কেমন চলে, পরাশক্তিগুলার এবং বিতর্কত ডিপ স্টেটগুলার খেলা কেমন চলে, সেটার উপর ভিত্তি করবে আওয়ামী লীগ কত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ফিরবে এবং শেখ হাসিনা কত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবে। যে ডিপ স্টেটের খেলা যত বেশি স্ট্রং থাকবে, সেই ডিপ স্টেটই জয়লাভ করবে, আর যে ডিপ স্টেট দুর্বল থাকবে, সেই ডিপ স্টেটের বলয় ক্ষমতায় আসতে দেরি হবে। এখন আমেরিকার ডিপ স্টেটের বলয়টা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী, সে কারণে বিএনপি এখনো ক্ষমতায় আছে। জামাত বুকফুলি এখনো বাংলাদেশে রাজনীতি করছে, এনসিপিও বুকফুলি এখনো বাংলাদেশে রাজনীতি করছে। জনগণ খুব দেখানোর চেষ্টা করলো, জনগণ খুব দেখাতে পারছে না, কারণ আমেরিকার ডিপ স্টেট সমর্থন দিয়ে এই সরকারকে টিকিয়ে রেখেছে। কিন্তু ভারতের ডিপ স্টেট টেকনিক্যালি ভাবে জনগণের ক্ষোভকে আরো বেশি ত্বরান্বিত করতে পারলে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আরো বেশি সংগঠিত এবং শক্তিশালী করতে পারলে, তাহলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এই রেজিমটাকে পতনের মাধ্যমে ভারতের ডিপ স্টেট বাংলাদেশে শক্তিশালী হতে পারবে এবং ভারত, চীন, রাশিয়ার আধিপত্য বাংলাদেশে আবার বিস্তার হবে। তা না হলে একক আধিপত্য থাকবে আমেরিকান, আর সেই একক আধিপত্য চীন, রাশিয়া, ভারত কোনোভাবে মেনে নিবে না। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরেছি, আপনাদের এই বিষয়টা নিয়ে যতগুলো কনফিউশন ছিল, সকল কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। তারপরে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।